differentiate between agriculture industry and other business industries and how might to affect the demand for agriculture credit. তো এগ্রিকালচার ক্রেডিট কি, এইটা আসলে সরাসরি মানে এইভাবে বলার প্রয়োজন আসে না। তারপরেও আমি যেটা বলি যে আমাদের যে পোল্ট্রি, গবাদি পশুর খামার আছে, পোল্ট্রি ফার্ম আছে, মাছ চাষ, মৎস্য চাষ আছে, সেরিকালচার বা যে মৌমাছির চাষ আছে, এই যে বিভিন্ন যেগুলো প্রাকৃতিক উৎপাদনশীলতা জড়িত সেই বিষয়ের উপরে আমরা যখন কোনো লোন অ্যাডভান্স করব, সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচার ক্রেডিট। বইয়ের ভাষায় আমার যদি বলতে হয়, তাহলে আমাদের এখানে লেখা আছে এটা যে এগ্রিকালচার ফাইন্যান্স রিফার্স টু এ ফিনান্সিয়াল সার্ভিস এন্ড প্রোডাক্টস দ্যাট আর ডিজাইন টু মিট দ্য নিডস অফ ফার্মার, rancher and other agricultural ventures। এখানে ফার্মার্স, র্যাঞ্চার্স আছে এখানে, মানে মিডিল ম্যানের, কৃষকদের মিডিল ম্যান ছিল। তো এইটা ফর্মালি বলা আছে। তো যদি আপনি আপনার মতন করে বলতে চান, বাংলা যদি আপনি বলতে চান, তাহলে আপনি বলতে পারেন যে বাংলাদেশে কৃষি উন্নয়নের জন্য ব্যাংকগুলো যে লোন প্রোভাইড করে সেইগুলোকেই কৃষি লোন বলা হয়। আপনি আপনার মতন করতে পারবেন। এইখানে যেমন বাংলাদেশ পোল্ট্রি খামার, মৎস্য খামার, বাংলাদেশের আপনার মৎস্য খামার, গবাদি পশুর খামারে যে লোনগুলো প্রদান করা হয় সেইগুলোকে আমরা এগ্রিকালচার ফাইন্যান্স বলি। এখন এগ্রিকালচার ফাইন্যান্সের সাথে আর বিজনেস ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বড় পার্থক্য কি? এখানকার সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে যে আপনি এগ্রিকালচার ফাইন্যান্স যদি করতে যান, তাহলে এগ্রিকালচারের পার্থক্য হচ্ছে এটা হচ্ছে উৎপাদন। উৎপাদন হয় প্রাকৃতিক ভাবে, আর আদার ইন্ডাস্ট্রি আছে আপনার কৃত্রিম উৎপাদন। এইটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য, যে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি এবং আদার ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে একটা হচ্ছে কৃত্রিম উৎপাদন, আর একটা হচ্ছে আপনার প্রাকৃতিক উৎপাদন। কৃষি যত প্রোডাকশন আছে বা যত ইন্ডাস্ট্রি আছে, সেটা আপনি পোল্ট্রি বলেন, সেটা আপনি গবাদি পশু বলেন, সেটা আপনি মৌমাছি চাষ বলেন, সরিষা উৎপাদন বলেন, শাকসবজি বলেন, মৎস্য খামার বলেন, যাই বলেন, প্রকৃতির উপর নির্ভরশীল। কিন্তু তাহলে আমাদের ডিফারেন্স, সবচেয়ে বড় ডিফারেন্সটা কি? আমাদের সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি এবং আদার ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে হচ্ছে রিলায়েবল অন নেচার আর রিলায়েবল অন মেশিন। নেচারের উপর রিলায়েবল করে যে প্রোডাকশন গুলো হয় সবগুলো হচ্ছে এগ্রিকালচার, আর আপনার যেগুলো হচ্ছে আপনার মেশিনের উপর ডিপেন্ড হয় সেগুলো হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল। সেইখানে আমরা এখানে কিছু পয়েন্ট উল্লেখ করেছি, মূল পার্থক্য। একটা হচ্ছে রিলায়েন্স অন নেচার, কৃষি নেচারের উপর, বাট এগ্রিকালচার কিছুটা নেচারের উপরে, মানে ইন্ডাস্ট্রি, আদার ইন্ডাস্ট্রিগুলো, এগ্রিকালচার সম্পূর্ণরূপে টোটালি ডিপেন্ড অন নেচার, বাট আদার ইন্ডাস্ট্রিজ স্লাইটলি ডিপেন্ড অন নেচার। কিছুটা নেচার আপনার প্রকৃতির উপর নির্ভরশীল করে। এবার বায়োলজিক্যাল প্রসেস, কৃষিতে তো অবশ্যই জৈবিক প্রক্রিয়া, যেমন যেমন বীজ রোপণ করে সেখান থেকে চারা উৎপাদন করে তারপর সেখান থেকে ফসল উৎপাদন হয়, এটা হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস। কিন্তু আদার যে ইন্ডাস্ট্রি আছে কৃষি বাদে, সেক্ষেত্রে কিন্তু এই বায়োলজিক্যাল দেখেন, একটা মেটাল রড আছে, রড গলিয়ে আপনি সেটা দিয়ে হাড়ি, সেটা দিয়ে আপনি ঢেউটিন, একটা রড দিয়ে আপনি বিভিন্ন আকৃতিতে গাড়ির শেপ দিয়ে তৈরি করতে পারতেছেন। এর জন্য কিন্তু কোনো বায়োলজিক্যাল প্রসেস প্রযোজ্য। সিজনালি কৃষি অবশ্যই সিজনালি, এখন শীতকালীন সময় প্রচুর শীতকালীন ফসল উৎপাদন হচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, টমেটো। বাট এইগুলো কি গরমকালে আপনি এত পাবেন না? পাবেন, কিন্তু এত পাবেন না। শীতকালীন ব্যাপারে এখানে কম হচ্ছে। এরপরে হচ্ছে পেরিশেবল যে গুডস, অবশ্যই কৃষি পণ্যগুলো পেরিশেবল। আমি যে শাকসবজির কথা বললাম বা আলু, পটল, মূলা, এগুলো তো কৃষি পণ্য বেশিরভাগ, এগুলো অবশ্যই পচনশীল দ্রব্য। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেগুলো আছে কৃষি পণ্য বাদে, সেগুলো কিন্তু এত দ্রুত পচনশীল নয়। প্রাইস ফ্লাকচুয়েশন, সিজনাল প্রোডাক্ট যেহেতু হয়, প্রাইস ফ্লাকচুয়েশন তো অবশ্যই হবে।
কারণ এক সিজনে যখন অধিক উৎপাদন হয় তখন তো অধিক আপনার মূল্য কমে যায়। কারণ আমরা জানি চাহিদা ইকোনমিক্সে আমরা যেটা জানি যে যখন মানে পণ্যের প্রাপ্তি যেটা বলা হয় সাপ্লাই বেড়ে গেলে দাম কমে যায়, আর সাপ্লাই কমে গেলে দাম বেড়ে যায়। এটা তো আমরা জানি। এরপর আছে লিমিটেড ডিফারেন্সিয়েশন। এই টপিকসটাতে কি বলতেছে আমরা, ডিফারেন্সিয়েশন বিটুইন এগ্রিকালচার প্রোডাক্ট এন্ড বি চ্যালেঞ্জিং স্পেশালি ফর বেসিক কমোডিটিস লাইক গ্রেইনস এন্ড লাইভ স্টক। মানে একটা পণ্য থেকে আরেকটা পণ্য, কৃষি পণ্য খুব সহজেই আপনার পার্থক্য করা যায়। এক মিনিট আমি একটু, পরে আমি একটু একটা ফোন কল আসছিল, একটু গুরুত্বপূর্ণ, একটু কথা বলে নিলাম। আচ্ছা, তারপর দেখেন আমরা ছিলাম লিমিটেড ডিফারেন্সিয়েশন। তার মানে কৃষি পণ্য একটা পণ্য থেকে আরেকটা পণ্য খুব কমই আপনি পার্থক্য করতে পারেন, বাট অন্যান্য পণ্যগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা। ইলেকট্রনিক্স পণ্য যেমন আপনি ইলেকট্রনিক্স পণ্য, ল্যাপটপ কম্পিউটার আলাদা করতে পারেন, কিন্তু লাইভ স্টক যেটা আছে, গবাদি পশু বলি, ওর যে বাচ্চা উৎপাদন হয় বা গাভী থেকে যে গাভী হয়, ষাঁড় হয়, এগুলো কিন্তু ব্যক্তি হিসাবে ওগুলো কিন্তু একই। আপনি এখান থেকে কিন্তু পার্থক্য খুব কম নিতে পারেন। এরপর আছে হাই ক্যাপিটাল কস্ট। আপনার এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে যদি বড় ইন্ডাস্ট্রি করতে যান তাহলে অবশ্যই কিন্তু ক্যাপিটাল কস্টটা খুব বেশি হয়। এবং লেবার ইন্টেন্সিটি, ফিজিক্যাল লেবারের খুব প্রয়োজন হয়। কৃষি বিজ্ঞানকে কিন্তু আধুনিক কৃষি বিপ্লব যতই হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এখনো ফিজিক্যাল লেবারটা সবচেয়ে বেশি প্রয়োজন। আর আইন কানুনের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে আমাদের আইন কানুন খুব কম। বাংলাদেশে তেমন আইন কানুনের তোয়াক্কা নেই, কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে আপনাদের আইন কানুনের ব্যাপার আছে। তার মানে আমি যদি আপনার অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে কৃষি ইন্ডাস্ট্রিকে পার্থক্য করতে চাই, তাহলে আমার এখানে সবচেয়ে মূল বিষয় যেটা পার্থক্য থাকবে, সেটা এক নাম্বার হচ্ছে আপনার, এক হচ্ছে ন্যাচারাল, যেটা প্রাকৃতিক। দুই নাম্বার হচ্ছে আপনার কস্টলি, যেটা আপনার কৃষি ইন্ডাস্ট্রি কস্টলি, কিন্তু অন্য ইন্ডাস্ট্রি না। অন্য ইন্ডাস্ট্রি কিন্তু ভারী ইন্ডাস্ট্রিগুলোর কথা আমি এখানে আলোচনা করছি না, ভারী ইন্ডাস্ট্রিগুলো তো আরো বেশি কস্টলি। তারপরেও কৃষি ইন্ডাস্ট্রি কিন্তু আপনার ঝুঁকি থাকে, রিস্ক থাকে বেশি। রিস্ক কি আমরা বলতে পারি, রিস্ক কি আমরা বলতে পারি। আর চার নম্বরে আমরা বলতে পারি লেবার, যেটা
এইটা হচ্ছে মূল পার্থক্য, কিন্তু একটা হচ্ছে প্রকৃতি নির্ভরশীলতা থাকে, একটা হচ্ছে কস্টলির ব্যাপারে। ভারী ইন্ডাস্ট্রি যদি আপনার কৃষি ইন্ডাস্ট্রি থেকে ভারী ইন্ডাস্ট্রি যদি আপনি স্থাপন করতে চান, তা সেই তুলনায় যদি বড় কৃষি ইন্ডাস্ট্রিও করতে চান, আপনার জায়গার পরিমাণে যে ভ্যালুটা আছে সেখানে কিন্তু সেটাও বেশি কথা। আর রিস্কি, আপনার কৃষি ইন্ডাস্ট্রি অবশ্যই রিস্কি, কারণ এখানে প্রকৃতির উপর নির্ভরশীল করে উৎপাদনশীলতা হয়। সো এই উৎপাদনশীল প্রকৃতিক বিরূপ আচরণ যদি আপনার সঙ্গে করে, আপনার ধানের উৎপাদন ভালো হবে না, আপনার গমের উৎপাদন হবে না, আপনার সময় মতো বৃষ্টি না হলে উৎপাদন হবে না, সেক্ষেত্রে রিস্কি থাকে। আর লেবার ইন্টেন্সিভ কৃষি নির্ভর বাংলাদেশে এখনো এটা লেবার ইন্টেন্সিভ। তাহলে সেক্ষেত্রে পার্থক্যের ক্ষেত্রে আপনি এই 4টা পার্থক্য যদি খুব ভালো করে লিখতে পারেন, আপনি 8টা লেখার দরকার হবে না, আর 4টা লিখলে হবে, কারণ এখানে যদি 6 মার্ক থাকে সেক্ষেত্রে আপনি এভাবে লিখতে পারেন। এটা আপনি চাইলে, আপনার যদি সবচেয়ে বড় টেকনিক হবে, আপনি যদি এরকম এই পয়েন্ট ধরে ধরে লিখতে পারেন, যে পয়েন্ট উল্লেখ করে, তাহলে আপনি লিখবেন চার্ট করে। এভাবে এভাবে চার্ট করবেন। চার্টে আপনি 3টা ঘর দিয়ে এখানে আছে পার্টিকুলার্স লিখবেন। তখন এই পার্টিকুলার্সে আপনি এই যে পয়েন্টগুলো আছে আপনার, রিলায়েন্স আর নেচার, এই যে নেচার আছে, বায়োলজিক্যাল আছে, পেরিশেবল আছে, এগুলো দেবেন। আর এখানে আপনি একটা দেবেন এখানে কৃষি ইন্ডাস্ট্রি, এখানে দেবেন এগ্রিকালচার, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, আর এখানে দেবেন আদার। যদি আপনি এই স্পেসিফিক পয়েন্টটা গুলো জানতে পারেন। আর যদি আপনি স্পেসিফিক পয়েন্ট না পারেন, তাহলে আপনি এভাবে ঢালাওভাবে যে কটা পারেন সেই কটা লিখবেন। কারণ যখন টেবিল আকারে দেবেন, তখন কিন্তু আপনাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্পেসিফিক বিষয় থাকতে হবে। এইখানে এইভাবেই আমাদের কোশ্চেনগুলো, বিভিন্ন কোশ্চেনগুলো এভাবে পয়েন্ট আকারে সুন্দর করে বইতে সাজিয়ে দেওয়া আছে। ক্লাসেও আমি প্রত্যেকটা টপিকস এইভাবে আলোচনা করব। আর 99তম যেহেতু চলে এসেছে পরীক্ষাতে, যেগুলো সেগুলো আমি নতুন করে আলোচনা করব না। তারপরেও আপনাদের যেগুলো কোশ্চেন থাকবে, আমি প্রত্যেকটা কোশ্চেন আলোচনা শেষে আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনারা এটা বুঝছেন কিনা। আপনারা দয়া করে রেসপন্স করবেন, কারণ যেহেতু আমরা এক তো পর্দার আড়ালে জুম মিটিং নিয়ে আসি, সরাসরি নেই, সেক্ষেত্রে আমরা রেসপন্স না করলে থিওরিক্যাল ক্লাস মজাই থাকবে না। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, টপিকস নিয়ে আলোচনা করব। অনেক সময় বোরিং হয়ে গেলে একটু 2 মিনিট 5 মিনিটের বিরতি নিয়ে নিব, তারপরেও আমরা কিন্তু এইভাবে আগায় যাব। ঠিক আছে? এখন প্রথম কোশ্চেন নিয়ে কি আপনাদের আর কারো কোনো কোনো জিজ্ঞাসা আছে? স্যার জি, বলেন। স্যার আপনি যে এগ্রিক্রেডিট যে সংজ্ঞাটা বলেন যে বাংলাদেশের কৃষির উন্নয়নের জন্য যে ঋণ প্রদান করা হয় সেটাকে মানে এগ্রিক্রেডিট বলে বা কৃষি ঋণ। হুম। আর কৃষি ঋণের সাথে স্যার মাইক্রো ক্রেডিটের পার্থক্যটা মানে বেসিক পার্থক্য স্যার কোনটা স্যার যদি বলতেন। মাইক্রো ক্রেডিটটা হচ্ছে, এই কৃষি লোনের ক্ষেত্রেই আমরা কিন্তু মাইক্রো ক্রেডিট, মাইক্রো ফাইন্যান্স নিয়ে আমরা আলোচনা করব, এখানে আমাদের আছে। মাইক্রো ক্রেডিট হচ্ছে ক্ষুদ্র ঋণ, বিশেষ হচ্ছে ক্ষুদ্র ঋণ। এখন আপনি কৃষি ঋণ, আপনার 10% আছে। এখন আপনার একটা ভালো কৃষি ফার্ম আছে, যেটা এখানে আপনার মৎস্য চাষ করা হয়, 500 বিঘা জমিতে মৎস্য চাষ করা হয়। সেখানে সেই মৎস্য চাষের উপরে আপনি কি বড় লোন, এসএমই লোনও দিতে পারেন না, আপনি বড় লোন 20 কোটি এও দিতে পারেন না, বা 5 কোটি দিতে পারেন না। তখন কিন্তু এটা তার মাইক্রো ক্রেডিট থাকতেছে না। মাইক্রো ক্রেডিট হচ্ছে ক্ষুদ্র লোন। মাইক্রো ক্রেডিটের সংজ্ঞা হচ্ছে ছোট ছোট লোন, ভূমিহীন বা প্রান্তিক জামানত ছাড়া যাদেরকে দেওয়া হচ্ছে, সেটা মাইক্রো ক্রেডিট। এনজিও গুলো সাধারণত মাইক্রো ক্রেডিট দিয়ে দেয়। ব্যাংক যেগুলো স্যার দেয় সেখানে কিন্তু এসএমই বলে। স্যার যে জি। ক্ষুদ্র ঋণ যেটা দেওয়া হচ্ছে এটা কি কোনো স্যার লিমিট আছে, যেটা যেটা আপনি বলতেছেন যে ছোট ছোট যে ঋণ ওটা কি কোনো হ্যাঁ, লিমিট আছে যে মাইক্রো 50? ক্রেডিট, মাইক্রো ক্রেডিটের একটা লিমিট আছে, যে এই লিমিটটা যদি ওভার করে দেয়, যেমন ইন্ডাস্ট্রি যেটা আমরা ক্ষুদ্র কুটির শিল্প, তারপরে মিডিল শিল্প, মানে মধ্যবয়সী শিল্প এবং ভারী শিল্প যেগুলো বলি, এগুলো অবশ্যই ক্যাপিটালের উপরে এবং ইনভেস্টমেন্টের উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা বলি। তো ক্ষুদ্র ঋণটা সবসময় জন্য আকারে ছোট হবে। অন্যান্য ঋণ যেমন এসএমই, যেটা আমরা বলি এসএমই লোন, আরেকটা বলি আমরা কিন্তু কর্পোরেট লোন। আমরা কিন্তু বলি মাইক্রো ক্রেডিট, এসএমইটাকে আমরা মাঝারি নিয়ে আসি, আর তারপরে কিন্তু আমরা কর্পোরেটের লেভেল যাই। এটা কিন্তু একটা লেভেল করা আছে, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করা আছে। এক্সাক্ট অ্যামাউন্টটা আমার কাছে এখন তথ্যটা নাই। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করা আছে, যে এই অ্যামাউন্টের উপরে গেলে সেটা কিন্তু এই এই লোন আর থাকবে না। যেমন এসএমইটা মনে হয় 5 কোটি টাকা লিমিট আছে। হ্যাঁ, ক্যাটাগরি আবার আবার 5 কোটি, আপনি 1 কোটি টাকা বা 60,000 টাকা দিয়েও কিন্তু আপনি কর্পোরেট লোন দিচ্ছেন।
সেটা তার মানে এই না যে সেটা এসএমইতেই আপনাকে ফেলতে হবে। যেমন আর এই এনজিও গুলো আমাদের দেশের প্রেক্ষাপটে আপনার মাইক্রো ক্রেডিটটা এনজিও গুলো ডিল করে। বাংলাদেশ যে কোনো ব্যাংক কিন্তু মাইক্রো ক্রেডিট দেয় না। মাইক্রো অর্থ ছোট। জি। আর 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 স্যার জি কৃষি বলুন। ঋণ আর পল্লী ঋণের মধ্যে কোনো কিছু পার্থক্য আছে? কৃষি ঋণ আর পল্লী ঋণ ঋণ জি জি স্যার। And পল্লী উন্নয়নের জন্য আপনি যেটা দেন, আপনি যদি কৃষি খামারে না দিয়ে পল্লী উন্নয়নের রোড কনস্ট্রাকশনের জন্য যদি দেন, আপনি আপনি যদি পল্লী উন্নয়নের জন্য দেন, তাহলে সেখানে অবশ্যই পার্থক্য আছে। পল্লী উন্নয়নের যদি আপনি দেন, এখন একজন একজন আহ, আপনি শ্রেণী বিভাগ করতেছেন পল্লী উন্নয়ন, পল্লী লোন, হ্যাঁ। পল্লী লোন মানে কি, আপনি কৃষি এলাকায় দিচ্ছেন বা গ্রাম এলাকায় দিবেন, অনুন্নত এলাকায় দিবেন, সেখানে আপনি অবকাঠামো উন্নয়নে দিতে পারেন, আপনি শিক্ষার উন্নয়নে দিতে পারেন, আপনি কৃষি উন্নয়নে দিতে পারেন। এইটা তো তখন সেটা সেখানে পল্লী লোন হয়ে গেল। বাট এগ্রি লোন যেটা, সেটা এগ্রিকালচার বেস, প্রোডাকশন বেস থাকতে হবে তো আপনাকে, তখন আপনার ওটা এগ্রিকালচার লোন হবে। ঠিক তার আছে মানে স্যার। ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ। জি। আর কোনো ভাই কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? দেখেন, প্রশ্ন করলে কিন্তু আমিও না জানলে আমারও পড়ে আসতে আরো হবে, আমার জানা হবে, আপনাদেরও জানা হবে। আমার পড়া মানে বাইরে পড়ার এখানে 50% হয়ে যাবে, আর 50% আমি লেকচার শুনলে বা পড়লে হয়ে যাবে কিন্তু। তা আসুন আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। আমি 2 নাম্বার কোশ্চেন আর আলোচনা করলাম না। নেচারটা আমরা এই যে নেচার, এই যে জিনিসটা, এটা বারবারই একই জিনিস বারবার আসবে। দেখবেন নেচারটা অনেক সময় ক্যারেক্টারিস্টিক্স হয়ে যাবে, অনেক সময় চ্যালেঞ্জ হয়ে যাবে, অনেক সময় চ্যালেঞ্জ ওভারকাম হয়ে যাবে। দেখবেন বিভিন্ন ভাবে এই একই কোশ্চেন আসবে। এখন আসুন আমরা 3 নাম্বার কোশ্চেনটা একটু আলোচনা করি। এখানে আপনাদেরকে আমি সাহায্য নিব। হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ক্রেডিট পলিসি ফর ফিসক্যাল ইয়ার 2023-24 অ্যানাউন্স বাই বাংলাদেশ ব্যাংক। এই যে কোশ্চেনটা, হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু মানে রেয়ার, আর কখনো আসবে না। তো এই কোশ্চেনটা পড়ে আমরা সময় নষ্ট করব না, হ্যাঁ। এই এই ধরনের কোশ্চেন গুলো একবারই আসে, 1-2 বার আসে, তার বেশি আসে না এটা। তারপরে আমরা যাচ্ছি ইভ্যালুয়েট দ্য চেঞ্জ, ব্রড চেঞ্জ ইন ক্রেডিট পলিসি বাংলাদেশ। এই যে এই 99তম, দেখেন এইখানকার প্রশ্নের সাথে কিন্তু এর কোনো প্রশ্নের মিল নাই। এখন এই ক্রেডিট পলিসি হচ্ছে সবচেয়ে বড় ধারণা, আমরা এই প্রশ্নগুলো পড়বো না, এগুলো খুব রেয়ার আসে। 99তম আসছে 5-এ। এইখানে আসুন, এই কোশ্চেনটাতে আমরা আসুন, বা আমাদের ব্যাংকের ক্ষেত্রে আমরা এই কোশ্চেনটা একটু দেখি। ডিসকাস হোয়াই বাংলাদেশ ব্যাংক হ্যাজ গিভেন সো মাচ ইম্পর্টেন্স টু ডিসবার্সমেন্ট অফ এগ্রিকালচার লোন। আপনাদের কেন মনে হয় যে বাংলাদেশ ব্যাংক এত গুরুত্ব দিচ্ছে কেন কৃষি লোন ইসে বিস্তারে? বাংলাদেশের সব জায়গায় তো কৃষি ব্যাংকের শাখা নেই, এরকম কি কোনো জায়গা আছে বাংলাদেশে? বাট প্রাইভেট ব্যাংক ঢুকে গেছে, কৃষি ব্যাংক নাই। আমার তো দেখা মর্তে নাই, আপনাদের কি মনে হয় আছে? মানে একটু রেসপন্স করেন। স্যার নাই। নাই, তাহলে আমরা এখন দেখেন, তাহলে আমরা বাংলাদেশ ব্যাংক কেন তারপরেও এত গুরুত্ব দিচ্ছে, কারণ কি, একটা ব্যাংকের পক্ষে বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর দেশ, বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ। এই কৃষি নির্ভর দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি না করলে ইকোনমিক্যাল জিডিপিও আমাদের বৃদ্ধি পাবে না, ইকোনমিক আমরা স্বাবলম্বী হব না। সেক্ষেত্রে একটা মাত্র ব্যাংকের ক্ষেত্রে, স্পেশালাইজড ব্যাংক যেটা শুধুমাত্র কৃষকের জন্য দেওয়া হয়েছে, সেই ব্যাংকের ক্ষেত্রে এই বিশাল জনগোষ্ঠী, কৃষক জনগোষ্ঠীকে লোন দিয়ে সাপোর্টিভ দিয়ে দেওয়া সম্ভব না। যে কারণে বাংলাদেশ ব্যাংকে, যে বাংলাদেশে আরো যে প্রাইভেট ব্যাংক বা গভর্নমেন্ট ব্যাংক আছে, সব ব্যাংকগুলোকেই একটা আলাদা এমফাসাইজ করতেছে যে না, আপনাদেরকে লোন দিতে হবে। সেই লোন দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটা আইনও করে দিছে যে এত পার্সেন্ট আপনাকে দিতে হবে, যে এত পার্সেন্ট আপনার লোন, কৃষি লোন থাকতে হবে, না হলে আপনার কমপ্লেন্স হবে না। এইভাবে দিয়েছে। তা সেই গুরুত্বগুলো আমরা এখানে পয়েন্ট আকারে তুলে ধরেছি। তা প্রথম পয়েন্টে আমরা বলছি ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার সেক্টর, গভর্নমেন্টের নির্দেশনায় কৃষি ক্ষেত্রে আরো গুরুত্ব দেওয়া, উৎপাদন বৃদ্ধি করার জন্যই বাংলাদেশ ব্যাংক কৃষি ক্ষেত্রে লোন ডিসবার্সমেন্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছে। এরপর আছে সাপোর্টিভ, প্রোডাক্টিভ অ্যান্ড মডার্নাইজেশন। কৃষি ক্ষেত্রে যদি আধুনিক যন্ত্রপাতি
সেচ পদ্ধতি, প্রযুক্তি এগুলো আমরা ইউজ করতে না পারি, তাহলে কৃষি উৎপাদন কিন্তু বাড়বে না। আর বিশাল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটানোর জন্য কৃষি উৎপাদনের বিকল্প নেই। সেই মডার্ন আধুনিক প্রযুক্তি, আপনার মডার্ন মেশিনারি ক্রয় করার জন্য কৃষকদের লোন প্রয়োজন, যে কারণে কৃষি লোন ডিসবার্সমেন্টে বাংলাদেশ ব্যাংক এত বেশি গুরুত্ব দিচ্ছে। ইনহ্যান্সিং ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা। আগেরটাতে যেটা বললাম যে কৃষক যদি মডার্নাইজ হয় তাহলে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে। চাউলের দামের কথাই আপনারা বলেন, আমাদের সবচেয়ে যে কৃষি উৎপাদন হয় চাউল, সেটা আজকে দাম বাড়তে বাড়তে 70-80 টাকায় চলে আসছে। এই খাদ্য উৎপাদন যদি আমরা সার, বীজ, অন্যান্য কীটনাশকের দাম সমান রেখে উৎপাদন বৃদ্ধি করতে না পারি, তাহলে একসময় আমাদের এখানে খাদ্য চাহিদা আরো বেড়ে যাবে, যেটা ফুড সিকিউরিটি অর্জন করা সম্ভব হবে না। সেই ফুড সিকিউরিটি অর্জন করার জন্য কৃষি লোনের গুরুত্ব রয়েছে। এরপরে রিডিউসিং রুরাল পভার্টি, মাইক্রো ক্রেডিটের মাধ্যমে কৃষি লোনেও কিন্তু আমরা দিচ্ছি, যে কৃষকদের এই লোন দেওয়ার মাধ্যমে তাদের সময় মতন চাষাবাদ করতে পারলে এলাকায় যারা ভূমিহীন কৃষক এবং যারা আপনার প্রান্তিক কৃষক আছে, তাদের উৎপাদনের জন্য কিন্তু আমাদের এই লোনটা ডিসবার্সমেন্ট করতে হচ্ছে, যেটা অনেক সময় সিকিউরিটি জামানতবিহীন আমরা লোন দিচ্ছি, সিকিউরিটি লেস। প্রমোটিং ফিনান্সিয়াল ইনক্লুশন, এটা আরেকটা আছে। ফিনান্সিয়াল ইনক্লুশন সম্পর্কে আমরা জানি, আমরা যারা এখানে কেউ কি বলতে পারবো যে ফিনান্সিয়াল ইনক্লুশন সম্পর্কে আসলে কি বোঝায়? সাকাত ভাই বলতে পারবেন ফিনান্সিয়াল ইনক্লুশনটা কি? কোনো ভাই কি আর্থিকভাবে তাদেরকে অন্তর্ভুক্ত করে, আর্থিক অন্তর্ভুক্তি যেটা বলা হয় তাদের। কাদেরকে আমরা আত্মীয় অন্তর্ভুক্তি করব? কাদেরকে? যারা জেনারেল ব্যাংকিং প্রসেসে নাই, একজন কৃষক যে কখনো লোন নেয় নাই, কোনো টাকা জমা দেয় নাই, ডিপোজিট করে নাই, কিছুই নাই, ব্যাংকিং সে বোঝেই না, তাদেরকেই আমরা, যারা ব্যাংকের জেনারেল সুবিধা থেকে বঞ্চিত, তাদেরকেই ব্যাংকিং চ্যানেলে আনার জন্য আমরা কিন্তু এই লোনের দিচ্ছি। যে একজন কৃষককে আমরা যদি ব্যাংকিং চ্যানেলে লোন দিয়ে আসতে পারি, তার থেকে আমরা একটা ডিপোজিট পাবো, আমরা একটা এফডিআর পেতে পারি, বা তাহলে সে যে ট্রানজাকশন করলে ক্যাশলেস এর জায়গায় আমরা অর্জন করতে পারি, ক্যাশলেস বাংলাদেশ, যেটা বাংলাদেশ ব্যাংক সার্কুলার চালু করছে, সেখানে করতে পারি। তাহলে সাধারণ ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিং চ্যানেলে অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংক কৃষি লোনের প্রতি গুরুত্ব আরোপ করেছে। মিটিগেটিং রিস্ক অ্যান্ড আনসার্টেন, যে এই যে কৃষি লোন দেওয়ার পরে আমরা যে কৃষি যদি সিজনাল আপনার লোনটা পায়, সিজনাল প্রোডাকশনে যদি আপনার সেই লোনটার মাধ্যমে যন্ত্রপাতি ক্রয় করতে পারে, তাহলে তার যে আপনার চাষাবাদের যে সমস্যাগুলো, অনিশ্চয়তাগুলো কিছুটা হলেই দূর হবে। প্রাকৃতিকটা না হলেও যেটা মনুষ্য সৃষ্ট যে রিস্ক গুলো আছে, সেগুলো কিন্তু দূর করতে পারে। এরপর স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন, ইকোনমিক ডাইভার্সিফিকেশন, অবকাঠামো উন্নয়ন। ভাই এক ভাই যেটা বলেছিলেন পল্লী লোন, তো দেখেন এক জায়গায় যদি কৃষি ফার্ম, কয়েকটা ফার্ম হয়, সেখানে যদি উৎপাদন হয়, কৃষি লোন পেয়ে যদি সেখানে আপনার আপনার বেশি উৎপাদন হয়, মানুষের যাতায়াত বাড়ে, তাহলে ওই এলাকার যে অবকাঠামো, ওই অবকাঠামো কিন্তু অটোমেটিক উন্নয়ন হতে বাধ্য। তা কৃষি লোন দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এই অবকাঠামো উন্নয়ন বড় ভূমিকা রাখে। সার্বিক আমরা সব সময়ের জন্য কৃষির ক্ষেত্রে একটা পয়েন্ট রাখবো, যে গুরুত্ব আসুক, আপনার শ্রেণী বিভাগ আসুক, যাই আসুক, আমরা একটা পয়েন্ট কমন লেখার চেষ্টা করবো, যে ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট। মানে কৃষি সবচেয়ে সবকিছুই করা, একটাই উদ্দেশ্য, বাংলাদেশে অর্থনৈতিকভাবে উন্নয়ন করা। এই 7 নাম্বার 8 নাম্বারে আমরা যখন লিখে শেষ করব, ইম্পর্টেন্স, কৃষির ইম্পর্টেন্স লিখতে যাব, রোল, ভূমিকা লিখতে যাইবো, পারপাস লিখতে যাবো, তখন আমরা সবসময় ইকোনমিক ডেভেলপমেন্ট, এই পয়েন্টটা আমরা সবসময় মাথায় রাখবো, যে আমরা একটা পয়েন্ট লিখবো, সেটা হচ্ছে এই যে ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট। এই বিষয়টা আমরা সবসময় জন্য মাথায় রাখবো, যে প্রত্যেকটা পয়েন্টে আমরা রোল টোল লিখতে গেলে আমরা এই পয়েন্টটা কমন ভাবে নিব। কৃষিতে কিন্তু আমার এইখানে এমন আছে যে 10টা প্রশ্নে ওই একটা পয়েন্ট, 5টা কমন পয়েন্ট আপনি পড়ে রাখবেন। এই 5টা কমন পয়েন্ট একটু ভিতর দিয়ে এক লাইন উল্টাই দিলেই আমরা 10টা প্রশ্ন হয়ে যাবে। তাহলে বাংলাদেশ ব্যাংক কেন আমার
এগ্রিকালচার ক্রেডিটে এত গুরুত্ব দিচ্ছে, প্রথম হচ্ছে এগ্রিকালচার সেক্টরের উন্নয়নের জন্য ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার সেক্টর সাপোর্টিং প্রোডাকশন প্রোডাক্টিভিটি অ্যান্ড মডার্নাইজেশন, ইনহ্যান্সিং ফুড সিকিউরিটি, পারচেসিং অফ মডার্ন মেশিনারিজ, তারপরে রিডাকশন অফ রুরাল পভার্টি। আমরা আমার মতন করে আপনি বলে দেবেন, যদি বুঝতে পারেন আপনি আপনার মতন করেই লিখে দেবেন। তবে এখানে বাংলা ইংরেজি কোনো পার্থক্য নেই, বাংলা লিখলেও আপনি ভালো নাম্বার ক্যারি করতে পারবেন। এরপর 7 নম্বর কোশ্চেন আছে, হাউ এগ্রিকালচার ক্রেডিট মে কন্ট্রিবিউট দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। এই দেখেন, এই যে কথাটা বলছে না, এইখানকার আমি এই যে প্রথম এগ্রিকালচার কিভাবে অবদান রাখে, এই যে প্রোডাক্টিভ মডার্নাইজ করার জন্য, ইনহ্যান্স ফুড সিকিউরিটি করার জন্য, প্রোডাক্ট রুরাল ডেভেলপমেন্ট করার জন্য, প্রমোটিং ফিনান্সিয়াল ইনক্লুশন করার জন্য, এই পয়েন্টগুলো যদি আমি লিখে দিই এখানে, আমার আলাদা করে কোনো আলোচনার দরকার নেই যে এগ্রিকালচার কন্ট্রিবিউট কিভাবে ইকোনমিক ডেভেলপমেন্টে কাজ করতেছে। তার মানে ফুড সিকিউরিটি বাড়াচ্ছে, উৎপাদন বাড়াচ্ছে, কৃষকদের আয়ের ব্যবস্থা করতেছে। আমরা এই কথাগুলোই, তার মানে আমি এই পয়েন্টগুলো যদি আমি লিখে দিই, আমার এই পয়েন্টটা আলাদাভাবে কিন্তু পড়ার দরকার নেই। এই দেখেন, ইনহ্যান্স এগ্রিকালচার প্রোডাক্টিভিটি, আমি ওখানে প্রোডাক্টিভিটি ইনহ্যান্সের কথা বলেছিলাম। এক্সপানশন অফ এগ্রিকালচার অ্যাক্টিভিটিস, আমি ওখানে প্রোডাকশনের কথা বলেছিলাম, প্রোডাকশন বাড়লে তো অ্যাক্টিভিটিস বাড়বে, ঠিক সেম কথাগুলো বলছে এইখানে। এই দেখেন, ওভারঅল ইকোনমিক গ্রোথ, আমি আগে যে পয়েন্টটা বললাম এখানে 11 চলে আসছে। এই পয়েন্টটা কমন, সবার ক্ষেত্রে থাকবে। তো এইভাবে আমরা কিন্তু একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে 2-3টা প্রশ্নেরও উত্তর দিতে পারি। এটা কি আমার আলাদা করে পড়ানো লাগবে, হাউ এগ্রিকালচার ক্রেডিট মে কন্ট্রিবিউট দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ? তো আজকে প্রথম ক্লাস, আমি আর বেশি দূরে যাব না, এইখানে আমি আপনাদের থেকে এখন কোশ্চেন নিব। আপনাদের যে বিষয় আছে, মোখলেসুর রহমান স্যার বলছেন এটা এগ্রিকালচার এন্ড মাইক্রো ফাইন্যান্সের ক্লাস স্যার, এটা প্রত্যেক সোমবার রাত 9টায় হবে। এখন আপনারা বলেন, আজকের ক্লাসে থেকে আপনারা আমার কাছে কি জানতে চান? কারো কোনো জিজ্ঞাসা আছে? ভাই, আপনারা প্রোঅ্যাক্টিভ হবেন, কথা বলবেন, তাহলে কিন্তু আমাদের ক্লাসটা আরো বেশি সাবলীল হবে। আমি একদিকে শুধু থিওরিক্যাল, তো একদিক থেকে শুধু বলে গেলে আমার যারা মানে লিসেনার আছে, যারা শুনতেছে, যারা পার্টিসিপেন্ট আছে, তাদের অভিমত যদি আমি জানতে না পারি, আমি কিন্তু আমার পড়ার ধরনটা উন্নতও করতে পারবো না, ভুল হচ্ছে কি শুদ্ধ হচ্ছে কিছুই বুঝতে পারবো না। আপনাদের সহযোগিতা কিন্তু খুবই দরকার। স্যার এই সাবজেক্টে কি ম্যাথ আছে নাকি? স্যার ম্যাথ আছে? না স্যার, এই সাবজেক্টে ম্যাথ নাই। স্যার আগে তো শুনছিলাম যে শুধু শুক্রবার শনিবার ক্লাস, এখন তো দেখছি স্যার অন্য দিনেও। শুক্র শনিবারে আপনাদের চাপ হয়ে যায়, আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতেই একটা ক্লাস সরিয়ে নেওয়া হয়েছে শুধু ওখান থেকে। কারণ ওই আপনার ইসে যেটা সেকেন্ড পার্টে, এইখানে তো আপনার অপশনাল সাবজেক্ট আছে 2-3টা, তো সবগুলো একবারে দিলে সবাই তো পার্টিসিপেন্ট করতে পারবেন না। আপনাদের কষ্ট ই করে নিয়েই আমরা এটা একটা ক্লাস এদিকে সরিয়ে আনছি। ঠিক আছে স্যার। জি, আর স্যার কারো কোনো? জি জি বলেন। স্যার এই যে মাইক্রো ক্রেডিটটা তো আপনার সব বর্ণনামূলক, মানে কোশ্চেনের অ্যান্সার করতে হয়, তো এখানে কি কোনো মানে শর্ট করে লিখা মানে নাম্বার বেশি পাওয়া যাবে এরকম কোনো আপনি কি টেকনিক বা কোনো কিছু আপনি আছে কিনা হ্যাঁ, স্যার? এগুলো টেকনিক আমরা তো প্রত্যেক কোশ্চেন অনুযায়ী বলবো। যেমন আজকেই তো আমি একটা বললাম যে এখানে এই যে একটা কোশ্চেন আপনি পড়লেন, আপনি পড়েছেন এইটা, এইটা পড়ছেন, সো মাচ ইম্পর্টেন্স বাংলাদেশ ব্যাংক। এই আপনি এই একই কোশ্চেন একই অ্যান্সার লিখে দিয়েছেন, এই যে হাউ কন্ট্রিবিউট বাংলাদেশ ইকোনমিক ডেভেলপমেন্ট, আমি টিক দিয়ে লিখে দিয়েছি, একই অ্যান্সার লিখে দেন। এই কৃষিতে আমি 5-7টা পয়েন্ট আমি এরকম এই যে দেখে দিলাম না, এরকম এই 5-7টা পয়েন্ট, এই যে ইকোনমিক্যাল ওভারঅল, এইটা সব জায়গায় থাকবে, ঘুরে ফিরে আপনি শুধু কথা লিখুন। আপনি মনে করেন আমি যখন এরপরে আলোচনা যাব বাংলাদেশের পোল্ট্রি খাতের উন্নয়নে
কৃষির ভূমিকা বা পোল্ট্রি খাতে লোন কিভাবে দিব, ফিশারিজে কিভাবে দিব, গবাদি পশুতে কিভাবে দিব, সেরিকালচারে দিব, ওই একই জিনিস 5টা পয়েন্ট আপনার যাই আসবে ওইখান থেকে ঘুরে আপনি ওই 5টা পয়েন্ট লিখে দিবেন। আমার বেসিক কিছু পার্থক্য থাকবে, যেমন এক ভাই এখানে আলোচনা যে মাইক্রো ক্রেডিট, মাইক্রো ফাইন্যান্স, পার্থক্যটা কি, বাংলাদেশ ব্যাংকের কিছু রুলস আছে, এই কয়েকটা জিনিস পার্থক্য, তাই বাদে আপনার সব কমন এগ্রিকালচারে। শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন ইনশাল্লাহ লিখে আসতে পারবেন। থ্যাংক ইউ স্যার। জি, তাহলে আজকে আর যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাস এখানে আজকেটা শেষ করব। নেক্সট ক্লাসে আমরা সবাই ইনশাল্লাহ আবার 9টায় আমরা যারা আছি 8জন, আমরা সবাই ইনশাল্লাহ চলে আসবো ঠিক সময় মতন ক্লাসে। আর সবাই ভর্তি যারা হয়েছেন, এই নামের আগে আপনাদের ভর্তি যে আইডি লাস্টে 4টা ডিজিট আছে, এই ডিজিটটা দিবেন। যেমন এমডি সাকাত হোসেন, ওনার আগে যদি ওনার মোবাইল নাম্বার লাস্টের ডিজিট 1234 এমডি সাকাত হোসেন, এভাবে একটু লিখবেন, তাহলে আমাদের একটু মনিটর করতে সুবিধা হবে। আর স্যার আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটা কি স্যার 1 ঘন্টা নাকি স্যার 1.5 এক ঘন্টা? ঘন্টা 1 ঘন্টা ঠিক আছে। থিওরিক্যাল ক্লাস, ইনশাল্লাহ ভালো হবে আশা করি। আর কারো কোনো কোশ্চেন আছে? শেষ করব। ওকে, চুপ করে থাকা সম্মতির লক্ষণ হিসেবে আমি ধরে নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, নেক্সট দিন দেখা হবে আবার। আসসালামু আলাইকুম। আসসালাম।